भैया एक कैमरा का बॉडी में पीछे ना बॉडी पहले আমার ফ্রেমে ভাই আমার না দাঁড়া কেন পিছাতে হবে ফ্রেমে ব্লক একটু পিছা আপনি আসলে তো আমি একটু পিছিয়ে যাও একটু পাই প্লিজ একটু রেকর্ডিং নিয়ে যেতে হবে এখানে পিছা আচ্ছা, সবাইকে সালাম জানাচ্ছি, শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেবার এক্সপ্যাট্রিয়েট যে ওয়েলফেয়ার আছে, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেজেন্টিংটা আয়োজন করেছি। আমার সাথে আমাদের সচিব মহোদয় রৌলাদ সাহেব আছেন, আমাদের সাথে ডিজিরা আছেন। আমি প্রথমে আপনাদেরকে বলি, আপনারা অনেক সময় জানতে চেয়েছিলেন আমাদের কার্যক্রম অগ্রগতি সম্পর্কে। আমার মনে হয়েছিল যে সত্যিকারের কিছু অগ্রগতি হোক, তারপর আপনাদের জানাবো। আপনি পিছায় বসেন না, আপনার খামার ডান দিক থেকে একটু পিছায় বসেন, সবাই ডান দিক থেকে পিছায় বসেন। হ্যালো, আপনি একটু বসেন। ঠিক আছে, আপনি একটু সাইড থেকে নেন না, সবাই সবাইকে সহযোগিতা করেন। আচ্ছা, তো আমাদের কাছে মনে হচ্ছে একটু অগ্রগতি হোক, অগ্রগতি হলে আপনাদের জানাবো। তো আমি যখন প্রথম এই মিনিস্ট্রিতে আসি, আসার পর আমার এখানে যারা মিনিস্ট্রিতে আছেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি খুবই কৃতজ্ঞ ওনাদের প্রতি। অনেক সময় আমরা শনিবার দিন অফিস করেছি এখানে, এমনকি প্রথম শুক্রবার আমরা অফিস করেছি। রাত্রে ওনারা যখন যে জিনিস জানতে চেয়েছি হেল্প করেছেন। আমাদের একজন বন্ধু ছিলেন, আপনারা জানেন, বিশিষ্ট অর্থনীতিবিদ জিয়া হাসান, উনি জার্মানিতে সেটেল। উনি স্ব-উদ্যোগে বিনা বেতনে বিনা পারিশ্রমিকে এখানে কনসালটেন্ট হিসাবে কাজ করেছেন কিছুদিন, করে আমাদের বিভিন্ন নীতি এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। দুর্ভাগ্যক্রমে উনি কালকেই জার্মানিতে চলে গেছেন, ওনাকে আমরা সামনে রাখতে পারলাম না। তো আমি আপনাদের প্রথমে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি সেগুলো একটু জানাই, তারপর যদি আপনাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই এই মন্ত্রণালয় সম্পর্কিত, অন্য কোনো মন্ত্রণালয়ের উত্তর ওখানে যাই দেবো, এখানে না, সেটা আপনারা করতে পারবেন। আমাদের সচিব মহোদয় আছেন, ডিজিরা আছেন, যদি সম্ভব, যদি আমার পক্ষে কোনো কিছু উত্তর দেওয়া অসম্পূর্ণ থাকে ওনারা কন্ট্রিবিউট করবেন, অসুবিধা নেই। আমরা এটা আধা ঘন্টার মধ্যে শেষ করবো। হচ্ছে কি, আমরা এখানে আসার পর প্রবাসী যারা আমাদের রেমিটেন্স আর্নার যারা আছে, যাদের আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, যখন এয়ারপোর্টে দেখতাম, এয়ারপোর্টে মানে আমরা অসৎ ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই, কিন্তু আমাদের রেমিটেন্স আর্নার যারা, তাদের সাথে আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ ব্যবহার করি, অপমানজনক ব্যবহার করি। এটা আমার সারা জীবনে একটা দুঃখ ছিল, মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না। যাই হোক, সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি, কি কি করা যায়। প্রথমে আপনাদের বলে রাখি, আমরা প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছি। প্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে, আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি, এই ব্যাংকে এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে। এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না, এখন রেমিটেন্স পাঠাতে পারবেন। রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন। এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে। এখানে সিটি ব্যাংক নামে একটা বেসরকারি ব্যাংক আছে, তারা আমাদেরকে অনেক হেল্প করেছে। তাদের সাথে একটা মেমোরেন্ডাম কোঅপারেশন করেছি, সেটার আলোকে মোট কথা হচ্ছে, আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না, প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না, ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না। এখন তারা সরাসরি কাজটা করতে পারবে। এটাতে ওনাদের ভোগান্তি কমবে এবং রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে আমরা বিশ্বাস করি। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি
অন্য আরো 12টি বাণিজ্যিক ব্যাংক, দেশের সর্ববৃহৎ 12টি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক কেন, আপনারাও প্রবাসীদেরকে ঋণ দেন। প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে। তো ওনারা আমাদের সাথে এগ্রি করেছেন, ওনারা রাজি হয়েছেন, কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে। এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছেন উনি কথা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, উনি অত্যন্ত হেল্পফুল। উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন, আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে। আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ। এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই 12টা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে, যেটা আগে কখনো ছিল না। এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে ওনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা, এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেক দূর প্রান্ত থেকে আসেন। এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক রয়েছে, ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের জন্য, অর্থাৎ আরো কোনো টাকা খরচ না করে বা ম্যান পাওয়ার খরচ না করে, আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি। ওনাদের কিছু কিছু রিমোট জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে যারা আসেন, সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি, আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন, কর্মী যারা আছেন, তারা প্রবাসে নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না, এই ধরনের অভিযোগ রয়েছে। আমাদের শ্রম কল্যাণ উইক রয়েছে, তারপরেও তারা ঠিক মতো কাজ করে না, এই ধরনের প্রচুর অভিযোগ, আপনারা সবাই এটা জানেন। আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয়, অনেক টাইম লাগে, এটাও একটা চিরাচরিত কমপ্লেইন। তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে 3টা স্তরে অনুমোদন লাগতো। একটা হচ্ছে কনসার্ন দূতাবাসের, ধরুন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবে দূতাবাসের, তারপর হচ্ছে মন্ত্রণালয়ের, তারপর হচ্ছে বিএমইটির প্রশিক্ষণ ব্যুরোর। তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না, এখন থেকে 2টা জায়গায় অনুমোদন নিতে হবে। তো 3টা জায়গার পরিবর্তে যখন 2টা জায়গায় অনুমোদন নিতে হবে, তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি, সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং 15 থেকে 30 দিন সময় কমে যাবে। লিড টাইম আমরা বলি, ওনাদের যে যাওয়ার প্রস্তুতির যে সময়টা, সেটা যদি 3 মাস লাগতো আগে, এখন আমরা আশা করি এটা 2 থেকে 2.5 মাস লাগবে বড়জোর। আমরা চেষ্টা করবো অন্তত 1 মাস কমানোর জন্য। বাট আপনাদেরকে কনফার্ম করছি, মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া আর থাকবে না, এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেইন থাকে, ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিসিয়াল, তার চেয়ে অনেক বেশি খরচ হয়। এবং এই জন্য এজেন্ট, সাব এজেন্ট, এজেন্টের এজেন্ট, সাব এজেন্ট, অনেক স্তরে দালালদের দৌরাত্মের কথা আপনারা শুনেছেন। তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি। আমরা এখন থেকে এজেন্ট, সাব এজেন্ট যারা আছেন, সাব এজেন্ট বিশেষ করে, এজেন্টরা তো আমাদের এখানে নিবন্ধিতই, সাব এজেন্ট যারা আছেন, ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম, মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন, বাট তাদের মধ্যে ভালো লোকও আছেন, খারাপ লোকও আছেন, আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন। এবং আমরা আশা করব, আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্ম্য অনেকাংশে কমাতে পারবো। এই দৌরাত্ম্য কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয়, সেটা কিছুটা হলেও কমবে, আশা করি অনেকাংশে করবে। এবং আমি আশা করি বাইরের নেতৃবৃন্দ আছেন, ওনারা সহযোগিতা করবেন, এটা আমরা করতে পারবো। আরেকটা জিনিস আমরা করার চিন্তা করছি এবং এটা অবশ্যই করব, রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব। ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে, ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে, ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটেগরাইজ করব, যে ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা, ক্যাটাগরি বি হচ্ছে এটা, ক্যাটাগরি সি হচ্ছে এটা। সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে, এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন, অর্থাৎ প্রবাসী কর্মী হিসেবে যারা যেতে চান, তারাও একটা নির্দেশনা পাবেন যে না, এই রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে কমপ্লেন কম, এদের পারফরমেন্স ভালো। আমরা আশা করি এটা করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে, ভোগান্তি অনেক কমবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ গ্রহণ করেছেন, তার 3-4 দিনের মাথায় হঠাৎ স্যার একটা উঠে গেলেন কথা বলতে বলতে। তো স্যার এসে বললেন যে ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করেছেন আর কি। তো আমি বললাম, স্যার আপনার সাথে কীরকম সম্পর্ক? বললো, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমার খুব পুরনো বন্ধু। তো আমি সাথে সাথে বললাম, স্যার তাহলে আমরা কি মালয়েশিয়া কর্মী পাঠানোর ব্যাপারে আপনার কোনো
সাহায্য পাবো নাকি, বলে যা লাগে আমাকে করতে বলো, আমি করবো এটা। সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই, আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে। আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরও ইউএই থেকে 57 জন আমাদের শ্রমিক ফেরত আসছেন যারা কারাবন্দী ছিলেন। এটা খুব বড় একটা ঘটনা, আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেখানে স্যারের ইন্টারভেনশন এটা হয়েছে, যেখানে ইউএইর আমিরের সাথে ওনার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতাই ছিল না। তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনূসের ইনফ্লুয়েন্স ইউজ করতে পারবো। এছাড়া আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম, উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় ওনার, সেখানে উনি ফোন করবেন, করে দিবেন। তো আমরা আশা করি ওনাকে সরাসরি এখন আমি প্রস্তাব দিইনি, বিকজ আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা ওনার মাধ্যমে। আগামী মাস দুয়েকের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো। এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে লাস্ট, এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই। আমাদের যারা প্রবাসী শ্রমিক, যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা কতজনেরটা হয়েছে 87 জন। ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন। আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি। আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে, আপনারা সবাই পত্রিকা যারা আছেন, সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছেন। আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আমাদের অলরেডি 87 জনের সাথে যারা ফিরে এসছেন, আপনারা জানেন 57 জন না, আরো অনেকেই বন্দী ছিলেন, অনেকেই ফিরে আসছেন। 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশের। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের ব্যাংক আছে আমাদের একটা বোর্ড আছে, কল্যাণ বোর্ড আছে, আমাদের বিএমইটি আছে, যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক, ব্যবসার উদ্যোগ হোক, সেটার ব্যবস্থা করব। দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন, যারা খুব মানব কল্যাণে কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিড মানি দিয়ে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে, আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব। যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফরম্যাট রয়েছে, তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে, দরকার হলে তাদের সাথে পার্টনারশিপে কাজ করব। মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। ওএসএল এর মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব, অন্য কোনো দেশে। একটা দেশে তারা যেতে পারে না, হয়তো অন্য দেশে পারবে। সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এজেন্টদেরকে সাব এজেন্টদেরকে দায়বদ্ধতার মধ্যে এনে যত পারা যায় ভোগান্তি থেকে রক্ষা করার কি। আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যেই টাকাটা ওনাদেরকে বৈধভাবে দিতে হয় তার বাইরে যেন 1 টাকাও দিতে না হয়। কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই, আমরা আস্তে আস্তে আগাবো, যতদিন যাবে তত এই কষ্টটা কমে আসবে, এই লক্ষ্যে আমরা কাজ করবো, এটা আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আর এটা কর্মবাজারে যেটা বলেছিলেন স্থবিরতা আছে, এটা তো আন্তর্জাতিক বাজারে স্থবিরতা থাকলে আমাদের কিছু করা নাই। যেমন মালয়েশিয়া সব দেশ থেকেই বন্ধ করে দিয়েছে, এখন প্ল্যান্টেশন সেক্টরে কিছু লোক নেওয়ার চেষ্টা করছে হয়তো। তো এটা আমরা চেষ্টা করব, আমরা একটু অন্য নতুন মার্কেট খোঁজার চেষ্টা করছি। পূর্ব ইউরোপিয়ান কিছু দেশে কিছু মার্কেট ওপেন হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের মার্কেট ওপেন হচ্ছে রাশিয়াতে, তবে সেখানে আবার এক ধরনের রিস্ক আছে। পূর্ব ইউরোপের কথা বলে ওনারা আসলে ওখানে থাকেন নাকি চলে যান, কোনো রিস্কে পড়েন নাকি, সেটা আমাদেরকে খুব থরলি ইনভেস্টিগেট করতে হবে। আমরা চেষ্টা করব নতুন বাজার সম্প্রসারণের চেষ্টাও করব। আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে, ওনার উৎসাহ আছে, ওনার নেতৃত্ব থাকবে এখানে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যাওয়ার পর ওনার দেখেন না, ওনার লাগেজ নিয়ে একজন সাথে থাকেন, ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রত্যেকটা স্তরে, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব। মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার আপনারা জানেন,
প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে, এটা অনেক পরের কাজ। এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কীভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কীভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যান, বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের 0 টলারেন্স থাকবে, এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়বো। তাহলে 17,000+ জনের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে। আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত দিবে, সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল, যাওয়ার কথা ছিল, তাদেরকে টাকা ফেরত দিবে। রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে, প্রায় 100% ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে। সাব এজেন্টরা এখনও প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। প্রত্যেকের সিগনেচার সহ আপনার কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি, সেরকম আমরা পেয়েছি মাত্র 25%। বাট এটা আমরা সময়সীমা যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে। আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলব না, আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে? আর তারপরেও ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব। এটা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব, এটা আমরা নেক্সট ফেজে করব। আপনি বলছেন স্যার তারা টাকা পেয়েছে, সেই কাগজটি তাদের কাছে এসেছে বা আপনাদের কাছে এসেছে 25%। তাদেরকে অধিকাংশ ক্ষেত্রে এই কাগজে সই করা হয় তাদের ইচ্ছার বিরুদ্ধে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে যেগুলো একেবারে সীমিত সংখ্যক টাকা দেওয়া হচ্ছে। আগের একটি নিয়ম ছিল যে যেই এজেন্সির নামে আমাদের ক্লিয়ারেন্স হয়েছে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, সেই এজেন্সিকে আগে বলা হয়েছে তাদের কাছে যেতে কর্মীদের। এরপরে বাইরানের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন আপনি সহ বৈঠক করে যে এখন ওই সিন্ডিকেট বা 100 এজেন্সি যারা ভিসা প্রসেস করেছে তাদের কাছে নয়, যারা আসলে কর্মীর কাছ থেকে টাকা নিয়েছে সেই অথরাইজ রিক্রুটিং এজেন্সি, সেই এজেন্সির কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আমাদের অনেক কর্মীরাই এই জায়গাটি জানেন। আবার রিক্রুটিং এজেন্সি মালিকদের মধ্যে এই যে দলাদলি, সিন্ডিকেট তারা 1.5 লাখ বা 1 লাখ টাকা করে খেয়ে ফেলেছে, আর 4.5 লাখ টাকা অন্য সবাই মিলে ভাগ করে খেয়ে ফেলেছে। কিন্তু কর্মীদের দেওয়ার ক্ষেত্রে স্যার এটি দেওয়া হচ্ছে না বলে একেবারে সুনির্দিষ্টভাবে অসংখ্য অভিযোগ আছে। এই যে ব্যাপারটি আগের একটি সিদ্ধান্ত ছিল কর্মীরা আড়ালে যাদের কাছে গিয়েছে, এখন আবার অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু কোনো জায়গায় তারা পাত্তা পাচ্ছে না, তারা একেবারে দিশেহারা। এই বিষয়টা একটু সুনির্দিষ্ট একটা গাইডলাইন স্যার এখন। আপনাকে একটা জিনিস বলি, আমাদের কাছে তো কাগজপত্র লিখে ওনারা বলছেন যে টাকা বুঝে পেয়েছি, তার মধ্যে অনেক থ্রেট থাকতে পারে, অনেক ম্যানিপুলেশন থাকতে পারে। সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার 5 লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা, সে 2 লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে, আজকে লিখে দিচ্ছে, 3 মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না। আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব, আপনাকে কথা দিচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন। এটা একটা বড় চক্র, খুব জটিল একটা ব্যাপার। এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব, আপনারা সহযোগিতা করলে আরও অনেক বেশি কিছু করা সম্ভব। আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করতে থাকেন। আমরা যদি কোনো অন্যায় করি, ভুল করি, 1 বিন্দু ছাড় দেবেন না, সবসময় আমাদের উপর একটা ওয়াচডগ বডি রেখেন। মন্ত্রণালয়ের ব্যাপারে একটা জিনিস কি, আমরা একটা জিনিস জানি কি, যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে। সো আপনি যে প্রশ্নটা তুলেছেন ওই আশঙ্কা নাই কেন, কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে। আর বিএমইটি পর্যায়ে যে অনুমোদন দিতে হবে, বিএমইটি তো আমাদেরই পার্ট, তো আমাদের 2 বার এটা করা দরকার কি, কাজে আমরা ওই আশঙ্কা আপাতত করছি না। কিন্তু যুক্ত স্যার, বিএমইটি তো দেয় ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা ফাইনালি দেয়, কিন্তু অ্যাটাস্টেশন যেটা হয়, মালয়েশিয়ায় গতবার যে অ্যাটাস্টেশন হয়েছে, এই অ্যাটাস্টেশন কোনো একটি কোম্পানি পরিদর্শন করেনি আমাদের শ্রম কল্যাণ উইং।
এটি নিয়ে যখন আমরা প্রশ্ন করেছিলাম মন্ত্রী, তখন হাইকমিশন থেকে বলা হয়েছে মালয়েশিয়ার গভর্নমেন্ট আমাদেরকে বলেছে যে অ্যাটেনশন ভিজিট করতে পারবা না, ভিজিট করতে পারবা না, তুমি অ্যাটেনশন করে দিলে এবং যে কোম্পানি দেখে কর্মীরা দেখে যে কোম্পানি নাই। সৌদি আরবে হাজার হাজার কোম্পানি এরকম ভুয়া নাম সমস্ত কোম্পানি, কর্মী গিয়ে দেখে কোম্পানি নাই, তাহলে অ্যাটেনশন কেন করলো? আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে শ্রম কল্যাণ যে উইং আছে আমাদের বিদেশি দূতাবাসগুলোতে, এখানে এটাকে সবচেয়ে বেশি তৎপর হতে হবে। আমরা একটা কমপ্লেইন মেকানিজমের মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাবদিহিতার। আমার কোনো একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে, সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো। কিছুদিনের মধ্যে ওনাদের সাথে আমার একটা জুম মিটিং করার ইচ্ছা আছে। যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশে দূর করা সম্ভব। আমরা কোনো বুলেট প্রুফ সিস্টেম পাবো না, বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে ভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য। আমরা আসলে ওখানে যে আমাদের লিগাল সাপোর্ট সিস্টেম আছে এটা খুবই উইক। আমরা নতুন ওইখানে ধরেন প্রত্যেকটা মিডল ইস্টের দেশে ভালো একটা ল ফার্মের সাথে এঙ্গেজ করার চিন্তা করছি। আমরা এখানে লিগাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে সেন্ট্রালাইজড একটা মনিটর সিস্টেম করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি প্রতিটা নির্যাতনের ঘটনাতে ওইখানকার আইনগত প্রতিকার যতটুকু ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া যায় নাকি দেখার জন্য। এটা অনেক বড় চ্যালেঞ্জ ভাই, বুঝতেই পারছেন। এটা আমরা যা শুরু করেছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। আমরা যখন ওই সমস্ত নিউজ পড়তাম যে তারা তো ওখানে গেছে কাজ করার জন্য, তারা তো হ্যারাস্ট হওয়ার জন্য, টর্চার্ড হওয়ার জন্য যায় নাই। এখন আপনাকে আমি এখনই অনেক বড় কিছু বলতে পারবো না, কিন্তু এটা আমাদের বিবেচনায় আছে। আমি যখন ওখানে যাওয়ার পরিকল্পনা আছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে, সরাসরি কথা বলে সরাসরি সিচুয়েশন জানার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাকে যে কোনো কারণে হোক অনেক মানুষ চিনেন। আমি এমনি সৌদি আরবে যখন হজ করতে গিয়েছিলাম তখন আমি প্রচুর কমপ্লেন পেয়েছি। এবার একদম টার্গেট করেই যাব, ইনশাল্লাহ কথা বলবো বাস্তব মাঠের পরিস্থিতি জেনে নিয়ে। ওইখানকার আমাদের যে লেবার উইংগুলো আছে তাদের ক্যাপাবিলিটি কতটুকু, সমস্যা কতটুকু, এখানে ল ফার্ম যাদের সাথে কাজ করে তাদের কোয়ালিটি কীরকম, সব কিছু অ্যাসেস করার পরিকল্পনা আমাদের আছে। একটু টাইম লাগবে কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমাদের এখানে যে ট্রেনিং কারিকুলাম আছে, ট্রেনিং মেথোডোলজি আছে, সেটা নিয়ে আমরা বসবো। এটা আমাদের বিবেচনার মধ্যে আছে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এক মিনিট ধৈর্য ধরেন। আপনি আজকে ডেটটা লিখে রাখেন। আজকের থেকে 1 মাস পরে আপনি যে প্রশিক্ষণটাকে ভুয়া বলেছেন ওটার উপর একটা রিপোর্ট করবেন। হ্যাঁ, আশা করি আপনি আর ভুয়া বলবেন না। আমি প্রবাসীর প্রয়োজনীয়তা আমরা অ্যাসেস করেছি, আমাদের কাছে মনে হয়েছে এটা দরকার নাই। এটার যেই সার্ভিসটা আমি প্রবাসী দেয় সেই সার্ভিসটা আমাদের যে কল্যাণ ডেস্ক আছে সেটার মাধ্যমে দেওয়া সম্ভব। আরেকটা কথা আমি আপনাদের বলি, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই বিটে কাজ করছেন, আমার পরিকল্পনা ছিল, আজকে প্রকাশ করে দিচ্ছি, আমি আপনাদের নিয়ে যারা দীর্ঘদিন কাজ করেন, যারা মনে করেন যে আমাকে আপনারা হেল্প করতে পারবেন, আমি আপনাদের সাথে এক্সক্লুসিভলি বসে আপনারা আমাকে যতভাবে পারেন আপনারা আমাকে হেল্প করেন। আমরা সবাই মিলে আমরা এটা উন্নত করার চেষ্টা করবো। আমি আপনাদের যে কমিটমেন্টটা আপনাদের প্রশ্নের মধ্যে আমি বুঝতে পারছি, আমি শুধু রাগ বা অসন্তোষ দেখছি না। আপনাদের কমিটমেন্টটা আপনারা রিয়েলি চান এটা যেন ভালো করা হয়, আপস্কিলিং যেন হয়। আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমি অচিরেই বসে আমি ডিটেইল জেনে নিব। ওই বসাটা কিন্তু কোনো ক্যামেরা থাকবে না। আপনারা আমাকে অবহিত করার জন্য, আমাকে যত কমপ্লেইন আছে সবকিছু জানানোর জন্য বসবেন। আমার সাথে ডিজিরা যারা আছেন, সচিব সাহেব বলবেন, যা ইচ্ছা আপনাদের বলেন, আপনারা আমাদেরকে কনস্ট্রাকটিভ সাজেশন দিবেন, বসবো। আমাদের স্ট্রং হবে কিনা পদক্ষেপ জানি না, কিন্তু আমাদের যে এমবেসি আছে, এমবেসিতে যে শ্রম কল্যাণ উইং আছে, তারা সবাই লিগালি প্রশিক্ষিত না। আমরা আউটসোর্সিং করে ওই জায়গায় যে নাম করা ল কোম্পানিগুলো আছে ওদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে যতটা পারা যায় রিজলভ করার চেষ্টা করবো, বিশেষ করে যেখানে অনেক বেশি প্রবাসী থাকেন ওই সমস্ত জায়গাতে। আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে, এগুলি কেন বলি জানেন, না পারলে আপনারা যেন ধরতে পারেন, বুঝছেন? হয়তো 70% পারবো, 60% পারবো, কিন্তু এই যে পাবলিকলি সবাই বলে দিলাম, অনেকে ভাবে আমি এটা কেন বলি, এটা বলি যেন চাপ থাকে। আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম যে যারা জুলাই অগাস্ট মাসে ভুয়া মামলা যেগুলো আছে ওগুলো 31 অগাস্টের মধ্যে প্রত্যাহার করব। ওইটা আমরা 24 অগাস্টের মধ্যে প্রত্যাহার করেছিলাম। হত্যা মামলাগুলো বাদে, হত্যা মামলা এত সহজে প্রত্যাহার করা যায় না। আজকে আপনাদেরকে বললাম 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমরা ভিআইপি ট্রিটমেন্ট, ওই পৃথক লাউঞ্জ টাউন যেগুলি বাদে এমনি এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে বেসিক যে ফান্ডামেন্টাল সার্ভিসের ক্ষেত্রে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, সেটা দেওয়ার লক্ষ্য আছে আমাদের। আপনারা 1 মাস পর, আজকে একটু খেয়াল করে দেখেন কি কি সুবিধা আছে, 1 মাস পর আপনারা রিপোর্ট করেন, আমাদেরকে জানিয়েন, ইনশাআল্লাহ আমরা সফল হব। আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেক কিছু আছে। আমার মনে হয় কি আমাদের ফান্ডামেন্টাল যে তথ্য জানা ছিল জানিয়েছি। আমি আপনাদেরকে কথা দিলাম যে আপনারা
এরপর থেকে দুইটা জিনিস পাবেন, এক হচ্ছে আপনাদের সাথে আমি এক্সক্লুসিভলি বসবো, যদি আপনারা রিপোর্ট করতে গিয়ে কোথাও অসহযোগিতা পান, আমি আলাদাভাবে আমাদের এখানে যে প্রেস উইং আছে, প্রেসের যে মানে পাবলিক রিলেশনস অফিসার আছে, ওনাকে ডেকে ওই মিটিং আমি বলে দিব। আপনারা একটু ধৈর্য ধরেন, আরও অনেক বিষয় আপনারাও জানবেন, আমিও জানবো। আমাদের এখান থেকে আমরা চাই আপনারা আমাদের একটা ওয়াচ ডগের ভূমিকা পালন করেন। বুঝতেই পারছেন যে আমি মানে যেই প্রত্যাশিত মাত্রায় সফলতা আপনারা আশা করেন সেটা কিছুই অ্যাচিভ করতে পারি নাই, বাট চেষ্টা যে করেছি সেটা আপনাদের জানানোর জন্য আজকে বসলাম এখানে। ধন্যবাদ সবাই। স্যার অনেক অনুভব করতে যাচ্ছে স্যার, সেটা হচ্ছে স্যার আপনার যেহেতু স্যার মানে আমি অপু স্যার মাইটিভিতে আছি স্যার, আমি জানতে চাচ্ছি স্যার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শুধু মালয়েশিয়া বা অন্যান্য দেশের জন্য না, যারা বিদেশে যায় তাদের সবার জন্যই। একটা বিষয় যে দক্ষিণ কোরিয়া আপনার 2022 থেকে 24 সাল পর্যন্ত প্রায় 15,000 লোক কিন্তু যাওয়ার জন্য অপেক্ষমান। এই কর্মীদেরকে যাওয়ার জন্য 2 বছর মেয়াদ একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু 2 বছর মেয়াদ প্রায় শেষ প্রান্তে চলে আসছে। তাইলে এদের যাওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ রয়েছে কিনা? আর পাশাপাশি একটা প্রশ্ন, যে এই যে আপনাদের মানে প্রতিবেশী দেশ যে ভারত আমাদের পানিতে ভাসিয়েছে, সেই ভারতের 26 লাখ মানুষ এখন বাংলাদেশে কর্মরত রয়েছেন। তাদের দেশে তো কর্মসংস্থানের অভাব নাই, আমাদের দেশে অনেক কিন্তু বেকার রয়েছেন। আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করলেন এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না, এই ব্যাপারে আপনি চোখ রেখেন। আজকে খালিদ মহিউদ্দিনের প্রোগ্রাম আছে রাত 10টার সময়, আমাকে এইটা প্রশ্ন করা হলে আমি এখানে উত্তর দিব। এটা আমাদের মিনিস্ট্রির বিষয় না। বিদেশি কারা এখানে কাজ করে এটা তো আমাদের মিনিস্ট্রির বিষয় না, এটা বিডার বিষয়, শ্রম মন্ত্রণালয়ের বিষয়। আর দক্ষিণ কোরিয়ার ব্যাপারে আপনি যেটা বলেছেন, আমাদের সচিব মহোদয় আপনাদেরকে সর্বশেষ অবস্থা বলছেন এটা নিয়ে। স্যার আমার নাম জাহাঙ্গীর খান বাবু। আমি যদি একটু অ্যাড করি, এই দক্ষিণ কোরিয়ার বিষয়টা স্যার 2009 সাল বা 11 সাল থেকে চলে আসছে। এই সংখ্যাটা বেড়ে আসতেছে 2022 সাল, অর্থাৎ আমরা যখন ভাষা পারদর্শীর সার্কুলার দেওয়া হয়, প্রত্যেক ভাষা পারদর্শীর সার্কুলার সঙ্গে লটারির কিন্তু অ্যাড দেওয়া হয়, তো সেখান থেকে একজন ব্যক্তির কাছ থেকে 3600 টাকা নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশনের পরে, অর্থাৎ রেজিস্ট্রেশন চূড়ান্ত রেজিস্ট্রেশন 3600 টাকা নেওয়া হচ্ছে, কিন্তু তার আগে অফেরতযোগ্য 500 টাকা নেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে যে এই যে ব্যক্তিগুলো এতদিন পড়াশোনা করে আসছে, তাদের 2 বছর মেয়াদ দেওয়া হলো, তো তারা আলটিমেটলি এখন আমাদের যেটা ইস্যুর সংখ্যা আমরা যদি দেখে থাকি, এবছরে যে ইস্যুটা হয়েছে সেই ইস্যুর সংখ্যা হচ্ছে এখন পর্যন্ত 12 থেকে 1400 লোক, অর্থাৎ আমাদের সার্কুলার দেওয়া হচ্ছে 10 থেকে 15,000 লোকের চাহিদা, কিন্তু আমাদের লোক যাচ্ছে মাত্র 1500 থেকে 2000। এতে করে যারা অপেক্ষমান আছে তাদের 2 বছরের মেয়াদ দেওয়া আছে, মেয়াদ শেষের পরে কিন্তু তারা অনিশ্চিত। তাই আমার পরীক্ষার্থীদের যাদের দাবি হচ্ছে যে তারা যাতে যেতে পারে এই নির্দিষ্ট মানে এই বিষয়ে আপনারা ব্যবস্থা নেবেন, এবং এই 15,000 লোক যাতে যেতে পারে তারপরে আপনারা সার্কুলার দেন, তাদের কোনো আপত্তি নেই। বুঝা গেছে, রিপিট করেন না। হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে প্রথমত হচ্ছে কোরিয়ার তো আপনি বললেন 15,000, আমরা গত বছরও লোক পাঠাচ্ছি, এবং আপনারা জানেন যে কোরিয়ার HRD কোরিয়া পরীক্ষা নেই, পরীক্ষা নিয়ে সিলেক্ট করে তারপর পাঠাতে হয়। তো কোরিয়ার আমাদের যে কোটা ছিল, কোটা পূরণ না হলেও আমরা মানে যে সেন্ডিং দেশগুলো আছে তার মধ্যে আমাদের পারফরমেন্স গত বছর ভালো ছিল। এখন আমরা কোটা কেন পূরণ করতে পারছি না? কারণ ওরা পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিয়ে পাশ করতে হবে, তো পাশ না করলে তো আর কাউকে নিতে পারবেন না। 2 নম্বর হচ্ছে কোটা দেওয়ার পরও ওই এজেন্সি, কোরিয়ার যে এজেন্সি, যে নিয়োগকারী এজেন্সি, তাদেরকে আবার ডিমান্ড প্লেস করতে হয়। তো দেখা যাচ্ছে যে অনেক সময় হচ্ছে কোটা আছে কিন্তু ওরা ডিমান্ড প্লেস করছে না। বাট আমরা এটা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি আমাদের তরফ থেকে, আমাদের এন্ডে কোনো সমস্যা নেই, আমরা পেলে এবং আমরা লেগে আছি। যারা পরীক্ষা আমরা পুলটা তৈরি করে কিন্তু আমরা যতজন পাশ করেছে আমরা কোরিয়ার HRD কোরিয়াকে পাঠিয়ে দিয়েছি, ওইখান থেকে ওই কোম্পানি সিলেক্ট করে যখনই আমাদেরকে জানায় তখনই পাঠায়। ফলে আমাদের এন্ড থেকে যারা পাশ করেছে তাদের পুরো ডেটাবেসটা আমরা দিয়ে রেখেছি, ওনারা বললে আমরা পাঠাবো ডেফিনেটলি। আর আপনি যে ইয়ের কথা বলেছেন, পরীক্ষার ফিসের কথা, আপনি তো জানেনই যে কোরিয়ার ওরা HRD কোরিয়াই পরীক্ষাটা নেয়। তারপরেও আমি ফিসটা আমি দেখে নিব যে আপনি যেটা বলছেন যে 500 জন, কারণ 500 জন পরীক্ষা দিলে
তো 500 জনকে ফিস দিতে এটার সাথে একটু অ্যাড করি, পৃথিবীতে কোথাও করোনা নেই। যে কর্মীরা ভিসা আসার পরে যাবে 3 থেকে 4 দিন আগে তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। না অনেক মানে এখানে 18 থেকে 20,000 টাকা নেওয়া হয়। অনেক একদম টেকনিক্যাল লেভেলের কথা বললে তাহলে ওইটা নিয়ে কথা বলতে হবে। যেমন আপনার ধরেন করোনা নেই, কিন্তু ওদেরকে এইখান থেকে এক জায়গা থেকে নিয়ে যাওয়া, এইচআরডি কোরিয়ার তত্ত্বাবধানে নিয়ে যায়, যদি স্ক্যাটার থাকে সেটা একটা অসুবিধা। আবার আমরা স্ক্যাটারের অপশন দিয়েছিলাম, অনেকে ওইখানে বসে যে কোরিয়াতে যাওয়ার আগে 7 দিন যে ট্রেনিং করতে হয় সেটা আবার বাইরে থাকলে পাই না, তাদের ইন্টারনেট থাকতে হয়, এরকম বেশ কিছু টেকনিক্যাল লেভেলের সমস্যা আছে। আপনারা হয়তো একটা সাইড বলছেন, কিন্তু আরেকটা সাইডও দেখতে আচ্ছা, হবে। আপনি কনভারসেশন বন্ধ করেন প্লিজ। হ্যাঁ, আপনি কোরিয়া নিয়ে আমার সাথে পরে দেখা করেন। জি, আমার নাম জাহাঙ্গীর খান বাবু। আমি সুনির্দিষ্টভাবে স্যার আপনার সাথে একটি কথা বলবো। সেটা মধ্যপ্রাচ্যের দেশে আমাদের জর্ডান, লেবানন সহ মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, এইসব দেশে নারী কর্মী বিভিন্ন সময় এটা অনেকটা বিরোধিতার মুখেও, আমাদের সাংবাদিকদেরও বিরোধিতার মুখে মানে দেখা গিয়েছে যে এই চুক্তিটি স্বাক্ষর করা হয়েছিল। তো ওই চুক্তি অনুযায়ী যেসব আমাদের নারী কর্মী প্রেরণ করা হয়েছে, ওখানে নির্যাতিত হয়েছে, তারা ওখানে ধর্ষিত হয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর নির্যাতন। এবং দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের আইন অনুযায়ী ওখানে তারা আইনের আশ্রয় পায় না, অনেকে মৃত্যুসজ্জায় বাংলাদেশে ফেরত এসেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, মধ্যপ্রাচ্যে নারী প্রেরণের ক্ষেত্রে নতুন কোনো কি নীতিমালা প্রেরণ করা হবে কিনা, এবং যারা ওখানে দুরবস্থায় আছে তাদের ফেরত আনার কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা আপনার পক্ষ থেকে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।